দর্শক দেখতে পাচ্ছেন ছাত্রলীগ কর্মীরা হামলা করে এবং সার্জিস হাসনাত ইতিমধ্যেই নিখোঁজ হয়েছে। আপনারা দেখতে পারবেন সর্বশেষ তাদের কি হয়। হামলা করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। হঠাৎই জয় বাংলা স্লোগান দিয়ে হামলা চালানো হয়। এদিকে আজ সন্ধ্যার পর ছাত্রলীগের হামলায় নিখোঁজ হয় সার্জিস হাসনাত। ডক্টর ইউনূস এবার ফেঁসে যায়, দেশের প্রত্যেকটা জনগণ অ্যাকশনে নামায়। কি হবে এবার বাংলাদেশে? পুরোপুরি গৃহযুদ্ধ চলছে। ছাত্রলীগের হাইকমান্ড থেকে এরকম নির্দেশনা এসেছে, কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয় প্যানেলের একজন। শেখ হাসিনা আওয়ামী লীগ ছাত্রলীগকে ছাড়িয়ে যাচ্ছে বিএনপি ছাত্রদল। সার্জিস আলম এমন কথাই বলেছেন এবং তিনি কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। বিএনপি ছাত্রদল কি শুরু করেছে একটু দেখুন। চাঁদাবাজি, দখলবাজি, রাজনৈতিক দুর্বৃত্তায়ন। যে আমরা যে প্রশিক্ষণের কথা বলেছিলাম, এই প্রশিক্ষণের আজকে উদ্বোধন করা হলো। বাট এর আগে কিন্তু আমরা তাদের মাস্টার ট্রেনার তৈরি করার, তাদের কিন্তু আমরা অলরেডি তৈরি করে ফেলছি। এখন এই সাবসিকুয়েন্ট ট্রেনিং গুলি এখন শুরু হয়ে গেল। একটা প্রধান উপদেষ্টা, আপনার লজ্জা শরম বলতে কিছু নাই। না চালাইলে দেশ থেকে পাকিস্তান চলে যান, দেশটারে জঙ্গি বানাইতে চান। বিষয়টা হয়ে যায় অনেকটা আদার ব্যাপারই হইয়া জাহাজের খবর রাখা। বাট সবকিছুর পিছনে বাংলাদেশ কি স্থিতিশীল, শান্ত, নিরাপদ এবং কি সামনের দিকে অগ্রসর হচ্ছে? এনসিপির টোকাই নেতারা আবার গর্ত থেকে বাহির হওয়া শুরু করে দিয়েছে তাদের মৃত্যু নিশ্চিত করার জন্য। তিনি বলেছিলেন আওয়ামী লীগের যারা নিরীহ আছে, যাদের নামে কোনো মামলা নাই, তারা নির্বাচন করতে পারবে। সব মিলিয়ে বলা যায় ইউনূস সরকারের পতন ঘনিয়ে এসেছে। যা খবর, ইউনূস মিয়া দেশ ছাড়ার সুযোগ পাচ্ছেন। তবে ইউনূস পালাবার সুযোগ পেলেও তার উপদেষ্টারা সেই সুযোগ পাবেন না বলে খবর। ওয়াকারুজ্জামান আছেন প্ল্যান এক্সিকিউশনের দায়িত্বে। এদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না এনসিপির জনপ্রিয় তিন নেতাকে। গত 2 দিন ধরে পালাতক আছেন নাহিদ, হাসনাত এবং সার্জিস আলম। হঠাৎ করেই ভয়ানক তথ্য ফাঁস। তাহলে কি হতে যাচ্ছে? হ্যাঁ, হঠাৎ করেই ভয়ানক তথ্য ফাঁস হয় এবং আজ সন্ধ্যার পর দেশে অনেক অস্থিতিশীল পরিবেশ ঘটে। নাহিদ, সার্জিস, হাসনাত এদের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দর্শক শ্রোতা, ছাত্রলীগ কর্মীরা আবারও জেগে উঠেছে এবং তাদের এই জেগে উঠাকে কেন্দ্র করে ঢাকার শাহবাগ, ঢাকার প্রত্যেকটা রাজপথ সন্ধ্যার পর উত্তাল হয়ে যায়, অনেক ঘটনা ঘটে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, আমরা ঘটনাস্থলে থেকে আপনাদেরকে সবকিছু দেখাবো এবং সর্বশেষ সার্জিস হাসনাতদের কি হয় এবং এই নিয়ে আমাদের দেশের বর্তমান সরকার ডক্টর ইউনূস তিনি কি পদক্ষেপ নিচ্ছেন, তার পদক্ষেপেও কিন্তু দেশে অনেক নতুন ঘটনা ঘটতেছে। আসুন দর্শক শ্রোতা, আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ আপনাদেরকে দেখাবো, যে ক্লিপগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। শেখ হাসিনা আওয়ামী লীগ ছাত্রলীগকে ছাড়িয়ে যাচ্ছে বিএনপি ছাত্রদল। সার্জিস আলম এমন কথাই বলেছেন এবং তিনি কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। দর্শক, বিএনপি ছাত্রদল কি শুরু করেছে একটু দেখুন। চাঁদাবাজি, দখলবাজি, রাজনৈতিক দুর্বৃত্তায়ন, খুনাখুনি, এই ধরনের কার্যক্রমে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ছাড়িয়ে গেছে। এটাই সত্য, যেটা এখন জনগণের পারসেপশন। বিএনপির কথা বললে মানুষ বলে যে ওর চাইতে আওয়ামী লীগ ভালো ছিল, অথবা এরকম প্রকাশ্যে বলে। আপনি বিভিন্ন নিউজ পেপারে নিচে বিভিন্ন জায়গায় কমেন্টে দেখবেন যে এই বিএনপিকে শায়েস্তা করার জন্য আওয়ামী লীগই ঠিক ছিল। মানুষ অতিষ্ঠ হয়ে বলছে, কারণ কি? জাস্ট চুল কাটার নাপিত গ্রামের, এটা কোনো অভিজাত সেলুনের না যে লক্ষ লক্ষ টাকা ব্যবসা না। ছোট্ট একটা দোকান নিয়ে চুল কাটে রাস্তার পাশে, তাকেও চাঁদা দিতে হয়, অথচ ওই জায়গায় চাঁদা নিতে আওয়ামী লীগ যেত না। আবার ডিম বিক্রেতার কাছ থেকে চাঁদা নেয় বিএনপি ক্ষমতা আসার আগে। রাস্তায় যে ছোট একটা গামলা বা এরকম কিছু বলে আপনার দেখেন না, ডিম বিক্রি করে, ওদের কাছ থেকে আওয়ামী লীগ চাঁদা নিতে না, বিএনপি নেয়। কোথায় গেছে বিএনপি? আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ আয়নাঘর, গুম খুন সব করতো। এটা অতুলনীয়, এটা কোনো অন্যায়ের সাথে তুলনা করা যাবে না। হাসিনাই ভালো ছিল, কথা বলা যাবে না। কিন্তু কোন কোন দিকে বিএনপি হাসিনার চাইতে এগিয়ে গেছে এই জিনিসটা বলতে হবে বাস্তবতা নিয়ে। ওভারঅল হাসিনার মতো ফেসিস্ট কোনোদিন বিএনপি হতে পারবে না। তার আগেই বিএনপি পিটানি খেয়ে বঙ্গোপসাগরে পড়বে। কিন্তু কিছু কিছু জায়গায় হাসিনা এবং আওয়ামী লীগের চাইতে ডেঞ্জারাস হয়ে উঠছে বিএনপি। দেখেন, আলেম ওলামাদের উপর নির্যাতন করতো আওয়ামী লীগ, এটা ঠিক আছে, কিন্তু একদম প্রান্তিক পর্যায়ে কিন্তু অতটা সিরিয়াস ছিল না। যে অমুক দলের লোকজন, যেমন জামাত শিবিরের লোকজন মসজিদের মুয়াজ্জিনগিরিও করতে পারবে না, এই কথা কখনো আওয়ামী লীগ বলেনি। এটা বিএনপি বলেছে। পাবনায় এক কুলাঙ্গার ঘোষণা দিয়েছে বিএনপি, অথচ সে চেয়ারপারসন উপদেষ্টা, এমপি প্রার্থী, যে জামাতের লোকজন মুয়াজ্জিন হতে পারবে না। যদিও তার কথায় একজনেরও চাকরি যায়নি, ক্ষমতা আসলে হয়তো বা যেত। মুয়াজ্জিনগিরি করতে পারবে না, এই জায়গায় কখনো আওয়ামী লীগ হাত দেয়নি। সর্বোচ্চ খতিবের ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন আরোপ করছে, খতিবের ক্ষেত্রে, তাও গুরুত্বপূর্ণ জায়গায়, একদম প্রান্তিক পর্যায়ে না।
আর বিএনপি ক্ষমতা আসার আগেই খতিব তো দূরের কথা, ইমাম, মুয়াজ্জিন এইসব জায়গাও এম্বার্গো দিচ্ছে, যে এখানেও জামাতের লোকজন করতে পারবে না। আর বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগ তো শুধু জামাতকে ধরতে হবে, বিএনপি ধরবে চরমনাই সহ। চরমনাইকে টার্গেট করেছে, অলরেডি ওলামা দল ঘোষণা দিয়েছে না, চরমনাইকে মাহফিল করতে দেওয়া হবে না, চরমনাই বিশ্বাসকে। হাসিনার চাইতে ছাড়িয়ে গেছে, শফিকুল ইসলাম মাসুদ এটাই বলেছে, মানুষ বুঝে নাই। ওভারঅল হাসিনার মতো অত খারাপ হওয়া কঠিন, পারবে না বিএনপি, কিন্তু এই শেষটা পর্যায় পর্যন্ত তারা যাচ্ছে। আর অসংখ্য জায়গা দেখাতে পারবেন হাসিনার আমলে গুম খুন রাষ্ট্রীয়ভাবে হতো, কিন্তু নারী শিশু এরা রাস্তায় চলাফেরা করতে পারতো নিরাপদে। পুলিশের একটা শক্ত নিয়ন্ত্রণ ছিল, যেমন আপনি ঢাকা যাবেন, আপনি অরাজনৈতিক, আপনি কাউন্টারে বসবেন, নিরাপদে আপনি গাড়িতে উঠবেন যাবেন, এগুলো ঠিক ছিল। কিন্তু বিএনপি এখন যে সামাজিক পাওয়ার, তাতে এসব কাউন্টার, আপনি কোথাও বসবেন, চা খাবেন, এগুলো নিরাপত্তা। আপনারা সেই সোয়াগ কাউন্টারের ঘটনা দেখেছেন, বিএনপি সন্ত্রাসীরা কিভাবে কোপাকুপি করে তছনছ করে দিয়েছে, জাস্ট নারী শিশুদের অসুবিধা হয়। এনসিপির টোকাই নেতারা আবার গর্ত থেকে বাহির হওয়া শুরু করে দিয়েছে তাদের মৃত্যু নিশ্চিত করার জন্য। গতকালকে জাতীয় পার্টির কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তিনি সংবাদ মাধ্যমে এসে একটি বক্তব্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আওয়ামী লীগের যারা নিরীহ আছে, যাদের নামে কোনো মামলা নাই, যারা জনগণের কোনো ক্ষয়ক্ষতি করে নাই, তাদেরকে আমরা লাঙল প্রতীক দিব, তারা নির্বাচন করতে পারবে। এই বক্তব্যের ইস্যু ধরে গত থেকে সার্ভিস এলম বাহির হয়ে মিডিয়ার সামনে এসে বলছে, আওয়ামী লীগের সকলে সন্ত্রাস, তৃণমূল পর্যায়ে থেকে আওয়ামী লীগ সন্ত্রাসী করেছে বিদায় শেখ হাসিনা এত বড় স্বৈরাচার হয়ে উঠেছে। আওয়ামী লীগের কেউ ভালো না, সকল পর্যায়ের নেতারা খারাপ, সকল মানুষই খারাপ আওয়ামী লীগ যারা সমর্থন করে। এই বাল পাকনার কথা শুনে আমার ঘৃণা আসে, থুতু মারতে ইচ্ছে করে বাল পাকনাকে। এদেরকে এখনো গণধোলাই দিয়ে কেন মানুষ মেরে ফেলে না? এইরকম বাটপাড়িমূলক কথা বলার কারণে। তার নিজের বাবা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিল, এখনো পদত্যাগ করে না, এখনো হয়তো মনে হয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। সে নিজে ছাত্রলীগের রাজনীতি করেছে, সে নিজে লাইভে এসে আমার বঙ্গবন্ধু শেখ হাসিনার কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলতো। সাদ্দামের জোতা আলগাতে তার সময় চলে যেত। সে সার্ভিস আলম আজকে এই কথা বলে আওয়ামী লীগকে নির্বাচনে কোনো রকমে আসতে দেওয়া যাবে না এবং আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে হবে। এই জাতীয় পার্টি আওয়ামী লীগকে পুনর্বাসন করানোর চেষ্টা করছে। এদের মতো বালপাকনা চুনুপুটির কাছ থেকে যদি এই সকল কথা শুনতে হয়, যার বাবা আওয়ামী লীগ করছে, পদে ছিল, যে আওয়ামী লীগ করছে, সাদ্দামের পিছে দৌড়াতো, সাদ্দাম যখন পঞ্চগড় যেত বাইকের শোডাউন নিয়ে যেত, তখন সে পোলাপাই নিয়ে যেত, সাদ্দামের পিছে পিছে ঘুরতো, সে ছেলে আজকে কথা বলতেছে। তার বন্ধু হাসনাত আব্দুল্লাহ বঙ্গবন্ধুকে নিয়ে বিশাল বড় বড় পোস্ট দিত ফেসবুকের মধ্যে। যখন হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছে, হঠাৎ করে ক্ষমতা পেয়ে গিয়েছে, বাচ্চা বলা, সে আমারও 5-6 বছরের ছোট হবে, হয়তো 26-27 বছর বয়স, সে আজকে এত বড় বড় কথা বলছে। আমরা এত বড় বড় কথা বলার সাহস পাই না। তারা এই কথা বলার সাহস কোথা থেকে পায়? তারা ভালো করেই জানে তাদের মৃত্যু নিশ্চিত। তার আগে আমরা এই সকল কথা বলে দেশটাকে গরম রাখবো, আমরা এমনও মরবো অমনও মরবো। তাই এসপার নাও না হয় ওসপার, যতদিন বেঁচে আসি এগুলো বলে বেঁচে থাকবো, কারণ আমাদের 1 মিনিটেরও ভরসা নাই। আমরা জাতি হিসেবে যেখানে এদেরকে নিয়ে গৌরব করার কথা, সেখানে আমরা জাতি হিসেবে এদেরকে এখন ধিক্কার জানাচ্ছি। এই নামগুলো এক সময় মির্জাফরের মতো গালিতে পরিণত হবে। মানুষ যখন এই সার্ভিস আলমের কথা শুনবে গালি হিসেবে নিবে, এই মলম হাসনাদের কথা শুনবে গালি হিসেবে নিবে, পেটলা নাহিদের কথা শুনবে গালি হিসেবে নিবে, ডারবিন নাসিরের কথা শুনবে গালি হিসেবে নিবে। এদের নামটাই গালিতে রূপান্তরিত হয়ে যাবে। অলরেডি তাদের নামটাই গালিতে রূপান্তরিত হয়ে গিয়েছে তাদের এই সকল কার্যকলাপের কারণে। তাদের ব্যাপারগুলো নিয়ে কত স্লোগান হয়ে গিয়েছে, হই হই রই রই, সমন্বয়করা গেল গই, আর হবে না জুলাই, এবার হবে গণধোলাই। কেন হয়েছে? এদের কার্যকলাপের কারণে এই সকল স্লোগান বাইর হয়েছে। কিছুদিন পরে শুধু দূরবীন নিয়ে খুঁজবে এই সকল সমন্বয়কদেরকে, টোকাই নেতাদেরকে, যে যেখানেই পাবো সেখানেই গণধোলাই দিয়ে সবাই দিতে হবে। কারণ এরা আমাদের দেশের ছাত্রদেরকে ব্রেন ওয়াশ করে রাজপথে নামায়, এদেরকে হত্যা করেছে, নিজেরাই হত্যা করে শেখ হাসিনার গায়ে দোষ চাপিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, পুলিশ নিজেদের প্রোটেকশনের কারণে পুলিশও কিছু গুলি করেছে, সেটাতেও কিছু মানুষ মারা গিয়েছে। কিন্তু যেভাবে বলা হচ্ছে 1000 মানুষকে হত্যার নির্দেশ দিয়েছে শেখ হাসিনা, সম্পূর্ণরূপে ভুল কথা। হয়তো 100-200 মানুষ পুলিশের গুলিতে মারা গিয়েছে, আর যতগুলো মানুষ মারা গিয়েছে কিছু হয়তো তারা নিজেরা গুলি করেছে, বা কিছু ছাত্রলীগের গোলাগুলির মাধ্যমে মাঝখানে পরে মারা গিয়েছে, বা তারা নিজেদের মানুষকে নিজেরা মেরে আন্দোলন চাঙ্গা করেছে। এটাই বাস্তবে ঘটেছে। দেখবেন কখনো আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে, সকল কিছু তদন্ত করে সকল কিছু জনগণের কাছে তুলে ধরা হবে। রাজনীতির মাঠে কি ঘটবে, আগামী নির্বাচনে কাদের জয় হবে পরাজয় হবে, ভোটের মাঠে কার কতটুকু অবস্থা, জরিপ কি বলছে, মাঠ কোন দিকে যাবে,
এক সময় বিএনপির অনলাইন প্রচারক হিসেবে যারা চিহ্নিত ছিল তারাই আজকে প্রকাশ্যে বিএনপির বিরোধী অবস্থানে গেছে। সবকিছু মিলিয়ে যে টান টান উত্তেজনা, ডাকসু নির্বাচন হচ্ছে জাতীয় নির্বাচনের একটা প্রধান চাবিকাঠি বা ওয়ান আই মনিটর আপনি বলতে পারেন, যে ডাকসু একটা রেজাল্ট ক্রিয়েট করবে, সরকার কতটুকু নির্বাচনকে কন্ট্রোল করতে পারবে। আলোচনায় ডাকসুর ভিপি নির্বাচন নিয়ে শিবিরের প্যানেল, এখানে যারাই আছে সবাই মোটামুটি এক একটা মাস্টার মাইন্ড প্লেয়ার। এদের মধ্যে সভাপতি যিনি আছেন সম্ভবত ভিপি প্রার্থী সাদিক কায়েম, তিনি ক্লিয়ার করেছেন যে ছাত্রলীগের একটা কমিটিতে বা বিভিন্ন জায়গায় তার যে ছবি টবি আছে এখানে তিনি ইচ্ছা করে যান নাই। ওই সময় ছাত্রলীগের সন্ত্রাসীরা তাকে জোর করে নিয়ে যাইতো। তো আমরাও জানি যে ওই সময়টাতে শিবির গুপ্তভাবে ছাত্রলীগের মধ্যে কিন্তু তাদের রাজনীতি চালিয়ে যাচ্ছিল। যাই হোক, এখন আমরা কোন জায়গা থেকে কথা বলতেছি, হঠাৎ করে সাংবাদিক ইলিয়াস তিনি ডাকসু নির্বাচনে ভিপি পদে শিবিরের প্রার্থী সাদিক কায়েমের জন্য ভোট চাইয়া বসছেন। তো ওনার কথায় কি ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা ভোট দিবে? না দিলে একটা জনমত তৈরি হবে। এর মাঝখানে আমার দেশ পত্রিকা তারা একটা জরিপ দেখাইছে, সেই জরিপেও দেখা যাচ্ছে যে শিবিরের প্যানেলে যারা আছেন তারা এগিয়ে আছেন। ভিপি, জিএসএ, জিএস যে পদগুলো আছে এই পদগুলোতে তাদের জরিপটা বলছে যে তারা এখানে শিবিরের এই প্যানেলটা বড় বড় পোস্ট পদগুলো পাবে। তো সেই হাওয়ার মধ্যেই আবার হাওয়া ঢুলছে আমার দেশ পত্রিকাকার মাহমুদুর রহমান ভাইয়ের। আবার এদিক দিয়ে ভোট চাইছে কে? সাংবাদিক ইলিয়াস। পিনাকি দাও চাইবে বনিয়ামিন, সেও আবার খাবার টাবার খাওয়াবে। বনিয়ামিনকে নিশ্চয়ই চিনেন আপনারা, সময়ের সাথে মানে কত ইসলামিক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, এটা ভালো। একসময় সালাম দিল বলতো ওয়ালাইকুম তফাত, মানে আমি নিজেও কয়েকটা ভিডিও করছিলাম, আমার নিয়েও দুনিয়ার বানাইনা নিউজ করছিলাম, আপনাদের খেয়াল আছে কিনা জানি না। যাই হোক, তো সেই বনিয়ামিনও আপনার সে বলছে যে ফ্রি খাওয়াবে কি। তো সাংবাদিক ইলিয়াস কেন তিনি আপনার এই অবস্থান নিলেন, তার একটা বক্তব্যের পরে সমালোচনা হচ্ছে ইলিয়াসকে নিয়ে প্রচুর, যে নিজেকে সরাসরি পাকিস্তানি দাবি করে ৭২ জন্ম হলো সে পাকিস্তানের পক্ষ নিতে, এরকম একটা পোস্ট দিয়ে কিন্তু মাঠ গরম করে ফেলছে। ইলিয়াসের বক্তব্য, ডাকসু ভিপি পদে পাকিস্তানি প্রার্থী সাদিক কায়েমকে ভোট দিন। এটার আবার একটা ব্যাখ্যা আছে যে তুমিও জানো আমিও জানি সাদিক কায়েম পাকিস্তানি, এরকম একটা মাঝখানে প্রচারণা ছিল বামদের। তো সেখান থেকে তিনি হয়তো এই লাইনটা কানেক্ট করছেন যে ডাকসুর ভিপি পদে পাকিস্তানি প্রার্থী সাদিক কায়েমকে ভোট দিন। আমি কয়েকদিন আগে একটা পোস্ট করেছিলাম, সেখানে বলেছিলাম সাদিক এবং আবিদ, মানে ছাত্র দলের যে আবিদ, দুজনেই আমার পছন্দের, কিন্তু গেল কয়েকদিন ধরে ছাত্র দলের বিভিন্ন নেতা যেভাবে শিবিরের প্রার্থীকে পাকিস্তানি রাজাকার বানানোর চেষ্টা করেছেন তা পক্ষান্তরে আওয়ামী লীগের বয়ান প্রতিষ্ঠার চেষ্টা। 1971 সালে ভারত পাকিস্তান যদি পাকিস্তান দুই ভাগে বিভক্ত, যার পুরো ফল ভোগ করেছে আওয়ামী লীগ এবং ভারত কথিত স্বাধীনতার পর। সাংবাদিক ইলিয়াসের এই বক্তব্যগুলোর জন্য তিনি আজ হোক কাল হোক, আগে তো খাইয়ে আছেন, ভবিষ্যতে হয়তো খাবেন, রাষ্ট্রদ্রোহী মামলা হওয়ার মতন কিন্তু তার এই স্ট্যাটাসটা, যে তিনি বলছেন যে কথিত স্বাধীনতার পর পাকিস্তানি ট্যাগ দিয়ে ভারত প্রতিপক্ষকে ঘায়েল করে বারবার আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে, বিনিময়ে বাংলাদেশকে তারা লুটেপুটে খেয়েছে। বাংলাদেশের কোনো মানুষ চায় না এদেশ আবার পাকিস্তানের সঙ্গে এক হোক, সবাই বাংলাদেশি। এখন এদেশে পাকিস্তানি ট্যাবলেট বিক্রি করা যাবে না। পাকিস্তানি ট্যাগ মূলত ভারতীয় সফট আর্মস, এই আর্মস যারাই ব্যবহার করবে তাদেরকে আমরা ভারতীয় দালাল মনে করব। মানে আবিদদের যে বক্তব্য, ছাত্রদলের যে বক্তব্য, সেই বক্তব্যে এরা ভারতের দালাল, এটা সাংবাদিক ইলিয়াস মনে করছেন। একটা প্রধান উপদেষ্টা, আপনার লজ্জা শরম বলতে কিছু নাই। এক মেয়ে দেশ চালাইলে চালান, না চালাইলে দেশ থেকে পাকিস্তান চলে যান। দেশটারে জঙ্গি বানাইতে চান। আমরা ওলি আল্লাহ প্রেমিক যারা আছি, আমরা যদি না বুঝি আপনারা বুঝান, আমরা না বুঝলে আপনারা বুঝান, নালে আপনারা বুঝেন। আপনারা কালকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন একজন আল্লাহর ওলির লাশ 26 দিন হয় পৃথিবীর থেকে দেহ ত্যাগ করে চলে গেছে। সেই লাশ কবর থেকে উঠাইয়া লাশ ফাঁসাইয়া পিড়াইছে, লাশের আগুন দিয়ে পুড়িয়ে দিছে। যেই কাজ ফেরাউন করে নাই, যেই কাজ এজিদ নিজে করে নাই, সেই কাজ বর্তমানে উগ্রপন্থীরা করতেছে। এইভাবে একটা রাষ্ট্র চলতে পারে? ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন না ভাই। ইসলাম কিন্তু শান্তির ধর্মের বাণী। ইসলামে কোনো মারামারি নাই, ইসলামে কোনো রক্তপাত নাই। ওলি আল্লাহর উপরে যতগুলো আঘাত করছেন, এই ওলি আল্লাহর বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? জঙ্গিবাদ করে কোন রাষ্ট্র কায়েম করা যাবে? আমি সেনাবাহিনীর প্রধান উপজেলা সাহেব, দেশচ্যুতি চালান, শিখবতন চালান, একটা সেনাবাহিনীর লোক যদি হুমকি দেয় আধা ঘন্টার ভিতরে দেশ ঠান্ডা হয়ে যাবে। আর কিছু উগ্রপন্থীরা, এই দেশের বাতিলপন্থীরা ঘোষণা দেয় সেনাবাহিনীর ক্যাম্পের ইট খুলে যাবে। এইসব কথাবার্তা যারা সেনাবাহিনীর বিপক্ষে কথা বলছে, পাছা ফাড়াইয়া ফালাইবেন। কথা বলে ঠিক কিনা? পুলিশ বাহিনীর বিপক্ষে কথা বলা যাবে না, সেনাবাহিনীর বিপক্ষে কথা বলা যাবে না। যারা সেনাবাহিনীর প্রশাসনের পক্ষে কথা বলবে তারা দেশের শত্রু, রাষ্ট্রের শত্রু, বর্তমান সরকারের শত্রু। কথা বলে ঠিক কিনা? এই এক বছরে 105টি মাজার ভাঙচুর হয়েছে। এই এক বছরে মাওলানা রমিজকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ওলি আল্লাহর মাজার
কাছ থেকে লাশ উঠাইয়া ভাই পুইরা ফেলাইছে। এই রকম কাজ বাংলাদেশ আবিষ্কার আর পৃথিবীতে আর হয়? এটা কোনো মুসলমানের কাজ হইতে পারে? এই উগ্রপন্থীর কাছ থেকে দেশের মানুষ রক্ষা চায়, এই জঙ্গির কাছ থেকে দেশের মানুষ বাঁচতে চায়। এরা ঢাকা শহর বইয়া খালি সোশ্যাল মিডিয়ায় এরা শ্রোতা আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে আজকে এই আওয়ামী লীগের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কথা হয়, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট যে এক প্রকার উত্তাল রয়েছে, সার্জিস হাসনাতের বিষয়, এগুলো নিয়ে কথা হয়। গাইস এই বিষয়গুলো নিয়ে এখানে যে আপনাদেরকে দেখিয়েছি, এগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।